আমরা আজকে একাদশ শ্রেণীর জীববিদ্যার ইউনিট 1 অর্থাৎ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এই পর্বের চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ 2.1 ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স ডেফিনিশন অর্থাৎ ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এদের সংজ্ঞা এবং এদের সম্পর্কে একটা সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো যে পৃথিবীর অগণিত জীব তাদের স্বভাবে বৈশিষ্ট্যে বৈচিত্র্যময়, এটা তোমরা জানো। অর্থাৎ জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জীবের অস্তিত্ব রয়েছে। তাদের মধ্যে কোনোটা খুব ছোট আণুবীক্ষণিক, আবার কোনোটা খুবই বড়, কোনোটি মানুষের পক্ষে হিতকর, আবার কোনোটি অনিষ্টকর, কোনোটি স্বভোজী, আবার কোনোটি পরভোজী। অর্থাৎ আকারে, স্বভাবে, বৈচিত্র্যে, বাসস্থানে, বিভিন্নতায় এরা দলগতভাবে এমনভাবে রয়েছে যে এদের মধ্যে বৈশিষ্ট্যের কিছু পার্থক্য রয়েছে, আবার তাদের মধ্যে কিছু কিছু মিলও রয়েছে, অর্থাৎ সম্পর্কও রয়েছে। তো তাদের এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গোষ্ঠীভুক্তকরণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, যাতে আমরা বিশেষ ধরনের জীবকে বিশেষভাবে গোষ্ঠীভুক্ত করতে পারি এবং তাদের সম্পর্কে জানতে পারি, একটা ছন্দবদ্ধতা আসে। ফলে সর্বপ্রকার জীব সম্বন্ধে সুসংবদ্ধ জ্ঞান লাভের জন্য বিজ্ঞানসম্মতভাবে জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসের পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। অর্থাৎ তাদেরকে শনাক্ত করা, চেনা, তাদের নাম দেয়া এবং তাদেরকে নির্দিষ্ট শ্রেণীতে বিন্যাস করা, এই পদ্ধতি আমরা উদ্ভব করেছি। তো দেখো বলছে যে জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসের রীতিনীতি বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। অর্থাৎ এই যে আমরা চেনার বিষয় বললাম, নামকরণের বিষয় বললাম এবং শ্রেণীবিন্যাস, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো যেখানে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়, নিয়মগুলি যেখানে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়, সেই বিজ্ঞানকে আমরা বলছি বিন্যাসবিধি বা ইংরেজিতে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি যে শব্দটা, এটা গ্রিক দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। একটা হলো ট্যাক্সিস, যার অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, বাংলায় আমরা বলতে পারি বিন্যাস, এবং নোমোস হচ্ছে বিধি বা নিয়ম, লজ, নর্মস। তো সুইডিশ উদ্ভিদবিদ অগাস্টিন পি দ্য ক্যান্ডোল 1813 খ্রিস্টাব্দে তাঁর প্রকাশিত একটি বিখ্যাত বই থিওরি অফ এলিমেন্টারি ডি লা বোটানিক, এই বইতে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটা প্রবর্তন করেছিলেন। তবে পরবর্তীকালে ট্যাক্সোনমি সম্পর্কে কিন্তু অনেক বিজ্ঞানী অনেক ধরনের মতামত দিয়েছেন। আমরা দু একজন সম্পর্কে আলোচনা করে নিই। ট্যাক্সোনমি সম্পর্কে মায়ার 1969 কী বলছেন দেখো, বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণীকে বিজ্ঞানসম্মতভাবে শ্রেণীবিন্যাস করার আইনকানুন নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। অর্থাৎ কিভাবে আমরা একটা জীবকে একটা গোষ্ঠীতে ফেলবো, তার কিছু আইনকানুন পদ্ধতি আছে। সেই পদ্ধতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করছে তাকে আমরা বলছি ট্যাক্সোনমি। আবার জি সিমসন 1961 উনি বলছেন যে শ্রেণীবিন্যাস পদ্ধতি ও রীতিনীতির তাত্ত্বিক জ্ঞানের আলোচনাই হলো ট্যাক্সোনমি। অর্থাৎ থিওরিটিক্যাল কিছু ডিসকাশন যেগুলো ক্লাসিফিকেশনের জন্য প্রয়োজন, সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির মূল বিষয়বস্তু হলো, তাহলে আমরা যেটা আগে দেখলাম, শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। অর্থাৎ শনাক্তকরণ কাকে বলছি? যে পদ্ধতিতে কোনো নির্দিষ্ট জীবকে তার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্যের সাহায্যে অন্যান্য জীব থেকে পৃথক করে চিহ্নিত করা হয়, সেই পদ্ধতিকে শনাক্তকরণ বলা হয়। অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত জীব দেখতে পাই তাদের প্রকারভেদ এবং তাদের নানা ধরনের বৈচিত্র্য সম্পর্কিত যে তথ্য, সেই তথ্য বা বিশেষ বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে আমরা ওদেরকে আগে শনাক্ত করি। তারপরে নামকরণ, অর্থাৎ পৃথক গোষ্ঠীভুক্ত জীবকে আলাদা নামে চিহ্নিত করে গোষ্ঠীভুক্ত জীবসমূহকে পরস্পর থেকে আলাদা করার রীতিকে নামকরণ বলে। অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যের মাধ্যমে তাদেরকে শনাক্ত করলাম,
তাহলে বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে একটি জীবকে শনাক্ত করেছি সেই জীবকে একটা নামকরণ করা হয়। নামকরণের কিছু পদ্ধতি আছে, সেটা আমরা পরবর্তীকালে জানব। তো এই বিষয়টা হলো নামকরণ, অর্থাৎ পরস্পর থেকে যাতে আলাদা করা যায় সেই জন্য নামকরণের ব্যবস্থা চালু হলো। এবং শ্রেণীবিন্যাস, পরস্পর সম্পর্কযুক্ত জীবসমূহের গোষ্ঠীভুক্তকরণের পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। অর্থাৎ শনাক্ত করলাম, তাকে নাম দিলাম, এবার তাকে একটা বিশেষ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে হবে। সেটা আমরা কিভাবে করি না, সাধারণত কোনো অপরিচিত বা অজানা জীবকে পূর্ব বর্ণিত জীবের সাথে তুলনা করে গোষ্ঠীভুক্ত করা হয়। ধরো তুমি নতুন একটা কোনো জীব দেখলে, বা এমন কোনো জীব সেটা তোমার তার বৈশিষ্ট্য সম্পর্কে খুব বেশি জানা নেই বা তথ্য জানা নেই, তুমি সেটাকে ভালো করে স্টাডি করলে, তার আভ্যন্তরীণ বাহ্যিক সমস্ত বৈশিষ্ট্য দেখলে, দেখে এবারে পূর্বে যে সমস্ত জীবের গোষ্ঠীভুক্তকরণ হয়েছে সেই সমস্ত জীবের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করলে যদি দেখা যায় যে তাদের বিশেষ কোনো গোষ্ঠীর সঙ্গে ওই বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, তাহলে আমি সেই জীবকে ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে দেবো, অর্থাৎ সেই শ্রেণীর বিন্যাস হয়ে গেল। কিন্তু যদি নতুন জীবটির বৈশিষ্ট্য পূর্ববর্ণিত সমস্ত জীব থেকে পৃথক হয়, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো তুমি পেলে সেগুলো আগের কোনোটার সঙ্গেই মিলছে না, তবে নতুন প্রজাতির নমুনা হিসাবে নতুন নাম প্রয়োগ করা হয়। অর্থাৎ এই যে নতুন একটা জীব পেলে তাকে তুমি নতুনভাবে নামকরণ করলে এবং সর্বজন স্বীকৃতির জন্য সংগ্রহশালায় রাখা হয়। বিভিন্ন ধরনের সংগ্রহশালা আছে, উদ্ভিদের ক্ষেত্রে যেমন হারবেরিয়াম শিট, প্রাণীদের ক্ষেত্রে যেমন জু গার্ডেন বা মিউজিয়াম, এই সমস্ত জায়গায় এদেরকে সংগ্রহ করে রাখা হয়। অর্থাৎ নতুনভাবে যখন বিজ্ঞানসম্মত ধ্যান ধারণাগুলো এবং বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানীগণ, অর্থাৎ সমস্ত বিজ্ঞানী একসাথে সেটাকে স্বীকৃতি দেবে, তখন সেটা একটা নতুন প্রজাতি হিসাবে গণ্য হবে। ট্যাক্সোনমির গুরুত্ব, তোমরা দেখো যে জীববিদ্যায় ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির গুরুত্ব কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। ট্যাক্সার চর্চা, অর্থাৎ ট্যাক্সনের বহু বচন হলো ট্যাক্সা, ট্যাক্সার চর্চা এবং এই সমস্ত চর্চা থেকে যে সমস্ত তথ্য আমরা পাই সেটা জীববিদ্যাকে বিশেষভাবে সমৃদ্ধ করে। মানব কল্যাণে সেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং নানা দিক দিয়ে এটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তো আমরা কয়েকটা পয়েন্টে বা এটাকে আমরা একটু ডিসকাস করে নিতে পারি। প্রথমত দেখো যে বিন্যাসবিধি জীবের সঠিক শনাক্তকরণ এবং অপরিচিত জীবের নামকরণ ব্যবস্থাকে সুনিশ্চিত করে। অর্থাৎ যে কোনো জীব, একটু আগে আমরা আলোচনা করেছি, যদি নতুন কিছু পাওয়া যায় তাকে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করলে তার একটা নামকরণ ব্যবস্থা হলো এবং তাকে আমরা নির্দিষ্ট একটা শ্রেণীতে ফেলতে পারলাম। দ্বিতীয়ত, এক জীবগোষ্ঠীর সঙ্গে অন্য কোনো জীবগোষ্ঠীর সম্পর্কে নৈকট্য ও দূরত্ব সম্বন্ধে জানা যায়। অর্থাৎ কোনো দুটি প্রাণী বা কোনো দুটি উদ্ভিদ যদি একই গোষ্ঠীর মধ্যে থাকে, বুঝতে হবে তাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে, তারা নিকট সম্পর্কের। আর যদি অন্য গোষ্ঠীর মধ্যে পড়ে, অন্য কোনো শ্রেণীর মধ্যে পড়ে বা অন্য কোনো ট্যাক্সনের মধ্যে পড়ে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব রয়েছে। 3, ট্যাক্সোনমির চর্চা থেকে প্রাপ্ত তথ্য বিবর্তনের ধারার গতি প্রকৃতি অনুধাবন করতে সাহায্য করে। বর্তমানে যে ট্যাক্সোনমির আলোচনা এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি, সেখানে জাতিজনিগত বৈশিষ্ট্য দেখা হয়। অর্থাৎ দুটো জীবের কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যগুলোই নয়, তার বিবর্তনের যে ধারা, তারা কিভাবে আজ এখানে এসে উপনীত হয়েছে, সেই বিবর্তনের ধারার যে তথ্য, সেই তথ্যগুলো নিয়েও কিন্তু শ্রেণীবিন্যাসে কাজে লাগানো হয়। ফলে আমরা ধরে নিতে পারি একই গোষ্ঠীভুক্ত যে জীবগুলো রয়েছে তারা বিবর্তনের একই ধারায় আজকের এই অবস্থায় এসে উপনীত হয়েছে। চতুর্থত, ট্যাক্সোনমির জ্ঞান ও তথ্য অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ও ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে। এবং পঞ্চমত আমরা বলতে পারি ট্যাক্সোনমির তথ্য ও তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানের নানা বিষয়, যেমন চিকিৎসাশাস্ত্র, বাস্তুশাস্ত্র, এগুলো কিন্তু সমৃদ্ধ হয়েছে। এবার আমরা আলোচনা করব সিস্টেমেটিক্স সম্পর্কে। এতক্ষণ আমরা ট্যাক্সোনমি সম্পর্কে জানলাম, সিস্টেমেটিক্স সম্পর্কে এবার জানব। এটাও প্রায় কাছাকাছি শব্দ। দেখো, জীববিদ্যায় ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির সঙ্গে
প্রায় একই অর্থে একাধিক পরিভাষা বা শব্দের ব্যবহার হয়ে থাকে। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য শব্দ হলো সিস্টেমেটিক্স। দুটি শব্দ প্রায় একই অর্থে ব্যবহৃত হলেও সিস্টেমেটিক্সের প্রয়োগক্ষেত্র ট্যাক্সোনমির তুলনায় ব্যাপক এবং ট্যাক্সোনমি সঠিক অর্থে সিস্টেমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ সিস্টেমেটিক্স যে বিজ্ঞান সেটা ট্যাক্সোনমির চেয়ে একটু ব্যাপক। ট্যাক্সোনমিতে আমরা শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসের পদ্ধতি নিয়ে আলোচনা করি, কিন্তু সেই পদ্ধতিগুলোকে সাফল্যমণ্ডিত করতে হলে তার পিছনে কিছু কিছু তথ্য বা জ্ঞানের চর্চা প্রয়োজন, যেটা সিস্টেমেটিক্স দেয়। অর্থাৎ একটা ভিত্তি হিসাবে, ট্যাক্সোনমির একটা ভিত্তি হিসাবে কাজ করে সিস্টেমেটিক্স। সিমসন কি বলছেন? জর্জ গেলর্ড সিমসন 1961 বলছেন যে জীবমণ্ডলে উপস্থিত যাবতীয় জীবের প্রকারভেদ, বৈচিত্র্য এবং এদের মধ্যে উপস্থিত জাতিজনিগত সম্পর্ক, এদের সম্পর্কে সম্যক জ্ঞান আহরণের যে বৈজ্ঞানিক পদ্ধতি তাই হলো সিস্টেমেটিক্স। অর্থাৎ জীববৈচিত্র্য এখানে আসছে, জীবের যে প্রকারভেদ, তার বৈচিত্র্য এবং তাদের যে ইভলিউশনারি রিলেশনশিপ, ফাইলোজেনেটিক রিলেশনশিপ, জাতিজনগত যে সম্পর্ক, অর্থাৎ কিভাবে তারা পৃথিবীতে ধীরে ধীরে বিকাশ লাভ করে আজ এই অবস্থায় এসে পৌঁছেছে, তার সম্পর্কে আলোচনা কিন্তু সিস্টেমেটিক্সে হয় এবং সেখান থেকে জ্ঞান আহরণ করে কিন্তু আমরা ট্যাক্সোনমিতে ব্যবহার করি। সিস্টেমা শব্দটির অর্থ হলো একত্রিত করা, টু পুট টুগেদার। আর ক্যারোলাস লিনিয়াসের নাম তোমরা শুনেছ। ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম সিস্টেমেটিক শব্দটি প্রবর্তন করেছিলেন। আমরা একটু আলোচনা করে নিই এটা সম্পর্কে। সিস্টেমেটিক সম্পর্কিত জ্ঞান অর্থাৎ এই পৃথিবীতে জীবগোষ্ঠীর প্রকারভেদ, বৈচিত্র্য, তাদের পারস্পরিক জাতিজনিগত সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টির মাধ্যমেই ট্যাক্সোনমির উপযুক্ত বিচার্য বিষয় সম্পর্কে সঠিক ও যথাযথ সিদ্ধান্তে আসা সম্ভবপর হয়। অর্থাৎ আমরা ট্যাক্সোনমিতে যখন শনাক্ত করব কোনো জীবকে, তার নামকরণ করব, শ্রেণীবিন্যাস করব, তার পিছনে যদি সিস্টেমেটিক্সের জ্ঞান ঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে অর্থাৎ জীববৈচিত্র্যের যে নানা দিক, তার জাতিজনিগত দিক ইত্যাদি সমস্ত দিককে যখন আমরা কাজে লাগিয়ে ট্যাক্সোনমির জ্ঞান আহরণ করব, তখন আমরা ট্যাক্সোনমির প্রতি সুবিচার করতে পারব, অর্থাৎ জীবকে সুষ্ঠুভাবে গোষ্ঠীভুক্তকরণ করতে পারব। সেই কারণেই সিস্টেমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ট্যাক্সোনমি। আচ্ছা, এই ট্যাক্সোনমি আগে কিভাবে হতো আর এখন কিভাবে হচ্ছে দেখো। পূর্বে মানে অনেক আগে দৃশ্যমান কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিন্যাস করা হতো। অর্থাৎ বাইরে থেকে জীবকে যেরকম দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এক একটা জীবকে এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ে নেওয়া হতো। খুব বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতি সেটা ছিল না। কিন্তু বর্তমানে সিস্টেমেটিক্সের আধুনিক ধারণা অনুযায়ী বাহ্যিক গঠন, আভ্যন্তরীণ গঠন, কোষবিদ্যা, শারীরবিদ্যা, জিনতত্ত্ব, বাস্তুতন্ত্র, আচরণ, অভিব্যক্তি ইত্যাদি নানা বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। অর্থাৎ কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই কিন্তু এখন শ্রেণীবিন্যাস করা হয় না, বা ট্যাক্সোনমির ধ্যান ধারণা একটু পাল্টে গেছে। এবং সিমসনের পরবর্তী সময়েও মায়ার, হাক্সলে, ক্রিস্টোফারসেন এই সমস্ত বিজ্ঞানীরাও কিন্তু সিস্টেমেটিক্স নিয়ে চর্চা করেছেন এবং সর্বাধুনিক ধারণা যা হয়েছে তাতে সিস্টেমেটিক্সের কিন্তু নতুন নতুন শাখাও জন্মেছে। যেমন আমরা নিউমেরিক্যাল সিস্টেমেটিক্সের কথা বলতে পারি। এটা হচ্ছে এক ধরনের বায়োস্ট্যাটিস্টিক্যাল মেথড আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে। অর্থাৎ জীবের বিভিন্ন ধরনের মেজারমেন্ট করা হয়, যে মেজারমেন্টকে আমরা বলছি বায়োস্ট্যাটিস্টিক্স, এবং এই মেজারমেন্টের ফলে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলো কিন্তু আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশনে কাজে লাগানো হয়। এছাড়াও বায়োকেমিক্যাল সিস্টেমেটিক্স এর কথা আমরা বলতে পারি। অর্থাৎ প্রোটোপ্লাজমের বায়োকেমিক্যাল অ্যানালিসিস করা হয়, তাতে প্রোটোপ্লাজমের যে বায়োকেমিস্ট্রি বা বায়োকেমিক্যাল প্রপার্টি পাওয়া যায় তার উপর ভিত্তি করেও কিন্তু ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস করা হচ্ছে। আবার এক্সপেরিমেন্টাল সিস্টেমেটিক্স, অর্থাৎ এখানে অভিব্যক্তি এবং মিউটেশন, তোমরা মিউটেশন
সম্পর্কে একটু জেনেছো, যে জিনের আকস্মিক পরিবর্তন। তো এই অভিব্যক্তি এবং মিউটেশন কীভাবে হয়েছে জীবের মধ্যে, তার তথ্য নিয়েও কিন্তু সিস্টেমেটিক্সে আলোচনা করা হয়, যেটাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল সিস্টেমেটিক্স। এবারে আমরা সংক্ষেপে জেনে নেব সিস্টেমেটিক্সের গুরুত্ব। কয়েকটি পয়েন্ট শুধু আমরা জেনে রাখি। সেটা হচ্ছে, 1, জীবজগতের পরিধি ও বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ, অর্থাৎ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য এবং তাদের প্রকারভেদ, অর্থাৎ কত বিশাল এই জীবজগৎ, তাদের কত ধরনের বিষয় আছে আলোচনা করার, সেই সমস্তটা কিন্তু সিস্টেমেটিক্সে আলোচনা করা হয়। দ্বিতীয়ত, জীবজগতে জীবের যথাযথ অবস্থান নির্ণয়, অর্থাৎ একটা জীব সে কোন গোষ্ঠীর মধ্যে আছে, অর্থাৎ ট্যাক্সোনমির মাধ্যমে ট্যাক্সোনমিকে এইভাবে সাহায্য করছে, সেইটা নির্ণয় করা হয়। 3, বিবর্তনের ধারা জানার জন্য, অর্থাৎ এটাও আমরা একটু আগে আলোচনা করেছি, অনেকটা ট্যাক্সোনমির যে গুরুত্ব, সেই গুরুত্বের সঙ্গে সিস্টেমেটিক্সের এই গুরুত্বের মিল রয়েছে। জীবের মধ্যে সম্পর্ক নির্ধারণ, অর্থাৎ সিস্টেমেটিক্সের জ্ঞানগুলো আলোচনা করেই আমরা একটা জীবের সঙ্গে আরেকটা জীবের সম্পর্ক বা নৈকট্য বা দূরত্ব এটা নির্ধারণ করতে পারি। পঞ্চমত, ভৌগোলিক পরিবেশ সম্পর্কে ধারণা, অর্থাৎ কোন ধরনের ভৌগোলিক পরিবেশে একটি জীব বেড়ে উঠেছে সেটাও কিন্তু আমরা, অর্থাৎ বাস্তুতন্ত্রের আলোচনাও কিন্তু সিস্টেমেটিক্সের মধ্যে রয়েছে। ষষ্ঠত, বৈজ্ঞানিক গবেষণা ও ব্যবহারিক প্রয়োগ। তাহলে সিস্টেমেটিক্সের এগুলো মোটামুটি গুরুত্ব এটুকু জানলেই আমাদের হবে। আমরা একটু আগে যেটা পড়ছিলাম যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স কাছাকাছি দুটো শব্দ, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কী সেই পার্থক্য আমরা একটু দেখে নিই। দেখো, ট্যাক্সোনমি এপাশে রয়েছে, সিস্টেমেটিক্স এপাশে। ট্যাক্সোনমিতে আমরা দেখছি যে শনাক্তকরণ নামকরণের মাধ্যমে জীবকে বিশেষ গোষ্ঠীভুক্তিকরণের বিজ্ঞান, অর্থাৎ একটা লিমিটেড জোন শনাক্তকরণ করা, নামকরণ করা, তাকে গোষ্ঠীভুক্তকরণ করা, তার যে পদ্ধতি ইত্যাদি। আর সিস্টেমেটিক্স হলো জীবের নিজেদের মধ্যে ও অন্য জীবের সাথে বৈচিত্র্যময় সম্পর্কের বিজ্ঞান, অর্থাৎ এটা আরও বিশাল এবং ব্যাপক সার্বিক সম্পর্ক এবং সার্বিক বিষয় নিয়ে যে আলোচনা, সেটাই সিস্টেমেটিক্স। 2, দেখো, অভিব্যক্তির ইতিহাস আলোচিত হয় না। ট্যাক্সোনমিতে রীতিনীতির মধ্যে কিন্তু অভিব্যক্তির ইতিহাস সেভাবে আসে না, কিন্তু সিস্টেমেটিক্সে অভিব্যক্তির ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ জাতিজনিগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। 3 নম্বর, ট্যাক্সোনমি সাধারণভাবে কোনো প্রজাতির নামকরণ, বর্ণনা এবং শনাক্ত করে, আর সিস্টেমেটিক্স উক্ত ট্যাক্সোনমিক বর্ণনার বা কার্যকারিতার মূল ভিত্তি হিসাবে কাজ করে। অর্থাৎ ট্যাক্সোনমিতে আমরা যে বর্ণনাগুলো দিচ্ছি, রীতিনীতি মানছি, সেগুলোর মূল ভিত্তি বা তত্ত্ব বা জ্ঞান, এটা কিন্তু আসছে সিস্টেমেটিক্স থেকে। তাই ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের অন্তর্ভুক্ত একটি বিজ্ঞান শাখা, অর্থাৎ সিস্টেমেটিক্স অনেক ব্যাপক, ট্যাক্সোনমি ছোট, আর সিস্টেমেটিক্স হলো ট্যাক্সোনমির চেয়ে বৃহত্তর ও ব্যাপক বিজ্ঞান চর্চা। তাহলে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের পার্থক্য যদি চাওয়া হয়, আমরা এইটুকু ব্যাখ্যা দিলেই চলবে।